আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের দ্বিতীয় ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের দ্বিতীয় ক্লাসে আমরা সর্বোচ্চ সংখ্যক কোশ্চেন ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। তবে তার আগে তোমাদের অনুরোধ করব যে প্রথম ক্লাসটা একটু দেখবা, কারণ প্রথম ক্লাসে আমি বেসিক কিছু দিক নির্দেশনা দিয়েছি, সূচনামূলক অনেকগুলো কথা বলছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাদের মেইন টার্গেট তাদেরকে বাধ্যতামূলকভাবে যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় কোশ্চেন সলভ করতে হবে, স্বাভাবিকভাবে একই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন তোমরা চান্স পাচ্ছ না সে বিষয়ের যে দিক নির্দেশনমূলক ভিডিও সেগুলো কিন্তু দেখতে হবে। তো আমি চেষ্টা করব প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু অংশ আলোচনা করার। তো আজকের এই ভিডিওতে আমরা সরাসরি আগে কোশ্চেন সলভ করার চেষ্টা করব। তো গত ক্লাসে আমরা কিন্তু এক নম্বর কোশ্চেনটা একটু ডিটেলসলি আলোচনা করার চেষ্টা করছি এবং একই সঙ্গে এক নম্বর কোশ্চেনটা আমি ডিটেলসলি ব্যাখ্যা সহকারে আরও আলোচনা করে দিয়েছি। এই পিডিএফগুলো এক একটা সেশন শেষ হবে, আমরা পিডিএফগুলো গ্রুপের যে ড্রাইভ লিঙ্ক আছে, কমেন্ট বক্সে অলরেডি ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে, কারণ এখানে আরও কিছু পিডিএফ আছে, এই পিডিএফের সঙ্গে এই পিডিএফটা আপলোড করে দেওয়া হবে। ঠিক আছে, তো আশা করবো তোমরা খুব মনোযোগ সহকারে এই পিডিএফগুলো একটু পজিটিভলি অন্য 8-10 জনের বা অন্য 8-10টা প্ল্যাটফর্মের বাইরে গিয়ে, একটু ধারণার বাইরে গিয়ে এই জিনিসগুলো আমলে নিবা। ঠিক আছে, ওকে। তো প্রথম যে কোশ্চেনটা আমরা সলভ করেছিলাম সেটা মূলত লেনদেনের প্রকারভেদ থেকে করা হয়েছিল। তো এখন এই জিনিসটার আমরা একটা চার্টও কিন্তু তৈরি করব। অর্থাৎ প্রথম কোশ্চেনটা করা হয়েছিল লেনদেনের প্রকারভেদ থেকে, কোন অংশ থেকে বা প্রশ্নের ধরন কেমন ছিল, আন্তঃলেনদেনের থেকে কোশ্চেনটা করেছে। তো এই জায়গায় একটা খুবই গুরুত্বপূর্ণ কথা মেনে চলার আছে, সেটা হলো এখানে যে টপিক্সটা লেনদেন প্রকারভেদ, এটা হচ্ছে এমন একটা টপিক যে টপিক থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় 100% কোশ্চেন করে। তাহলে লেনদেনের প্রকারভেদটা তোমাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে। এখন লেনদেনের প্রকারভেদের কি কি পড়তে হবে তোমাদের? প্রথম হচ্ছে অদৃশ্যমান লেনদেন, দ্বিতীয় হচ্ছে অনগদ লেনদেন, এগুলো নোট করে নাও। তৃতীয় হচ্ছে এই আন্তঃলেনদেন, এগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়তে হবে। সাজেশন কিন্তু দেওয়া হচ্ছে, এখনও স্টিল রাবি এগুলো থেকে কোশ্চেন করতেছে, শুধু রাবি না, বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সবাই। এর বাহিরেও এর সঙ্গে কনফ্লিক্ট হবে তোমাদের বহি লেনদেনের সঙ্গে। যেমন আমি বলছিলাম যে ব্যবস্থাপককে কমিশন প্রদান, ব্যবস্থাপককে বেতন প্রদান, এইটা কোন ধরনের লেনদেন? তো তোমরা ব্যবস্থাপক যেহেতু অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারী, স্বাভাবিকভাবে তোমরা আন্তঃলেনদেন হিসেবে টিক দিবা, কিন্তু বাস্তবতায় ব্যবস্থাপককে বেতন প্রদান, ব্যবস্থাপককে কমিশন প্রদান, উপহার প্রদান, এগুলো সবগুলো কি বাহ্যিক লেনদেন। এখানে আরও উদাহরণ নিয়ে আসা যাবে। তো যেহেতু এখন কোশ্চেনগুলো ইয়ং টিচারে করতেছে, তাদের আসলে অত সময় সুযোগ নিয়ে আসলে কোশ্চেন যাচাই বাছাই করে করার, যদি করে তারা যথেষ্ট মানসম্মত কোশ্চেন করবে, তখন দেখবে কোনো গাইড বই মিল পাবা না, যেমন 15-16 বা তারও পূর্ববর্তী সেশনের কোশ্চেনগুলোতে অনেক সময় মিল পাওয়া যায় না। এর বাইরেও তোমাদের আরও কিছু ক্লাসিফিকেশন পড়তে হবে, সেটা কোনটা? মুনাফা জাতীয় লেনদেন, একই সঙ্গে মূলধন জাতীয় লেনদেন। এই যে মুনাফা জাতীয় মূলধন জাতীয় লেনদেন, এইটাকেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তোমাদের পড়তে হবে, কারণ রাবি এই জায়গা থেকে প্রায় প্রত্যেক বছর কোশ্চেন করে, স্টিল এখনও করতেছে। শুধু রাবি না, অল ইউনিভার্সিটি এই জায়গাগুলো থেকে সর্বোচ্চ সংখ্যক কোশ্চেন করবে। তো প্রথম ক্লাসের এই টপিকস নিয়েই দেখো কত কথা বলার আছে। তাহলে এই জিনিসগুলা, প্রত্যেকটা জিনিস তোমার A to Z ক্লিয়ার থাকতে হবে। যদি না থাকে দেখবা একই কোশ্চেন তুমি ভুল করতেছো। যেমন এখনই যে কথাটা আমি বললাম সেই জায়গাতেই তোমরা দেখো ভুল করে ফেলবা। তাহলে আশা করবো এই জায়গাটাতে সর্বোচ্চ গুরুত্ব দেবা। তাহলে আমরা প্রথম ক্লাসটা যেভাবে সলভ করেছিলাম প্রত্যেকটা অপশন ধরে ধরে, তো চেষ্টা করবো পরবর্তী কোশ্চেনের অপশনগুলো ধরে ধরে আমরা আমাদের সলভ করার। তো পরবর্তী কোশ্চেন আমরা চলে আসি। পরবর্তী কোশ্চেনে যে জিনিসটা আমরা দেখতে পাচ্তেছি, এখানে তোমরা একটু লক্ষ্য করো এবং পরবর্তী কোশ্চেনগুলো একটু সলভ করার তোমরা চেষ্টা করো। এখানে 1 নম্বরের উত্তর করার চেষ্টা করো, 2 নম্বরের উত্তর করার চেষ্টা করো, 3 নম্বর কোশ্চেনের উত্তর করার চেষ্টা করো। আমরা আজকে এই ভিডিওতে এই 3টা কোশ্চেন সলভ করার চেষ্টা করব। 2 নম্বর কোশ্চেনটা আমরা যদি একটু পড়ি, তাহলে এখানে আমরা দেখব যে রহিম তার হিসাবে 1000 টাকার পরিবর্তে আমরা 2000 টাকা ডেবিট করে ফেলছি। এর মানে হলো ডেবিট পাশে 2000 টাকা বেশি করে ফেলছে। করিমের 2000 টাকার পরিবর্তে আমরা 4000 টাকা ক্রেডিট করে ফেলছি। তাহলে এই যে ভুলগুলো আমরা করছি, এখানে মূলত 2টা ভুল করছি। তাহলে এই যে ভুলটা আমরা করলাম, এই ভুলটাকে আমরা কোন ধরনের ভুল বলবো? ভুল বিষয় যখনই আসবে তখনই দেখবে রেয়ামিল অথবা ভুল সংশোধনের দাখিলার সংশ্লিষ্টতা আছে। তাহলে এই কোশ্চেনটা কোথা থেকে করা হয়েছে? এই কোশ্চেনটা কিন্তু আমাদের রেয়ামিলের সীমাবদ্ধতা থেকে করা হয়েছে। কোথা থেকে? রেয়ামিলের
আমরা এখানে দেই টপিকস হচ্ছে রেওয়ামিল, সরি অধ্যায় সীমাবদ্ধতা থেকে কোশ্চেনটা করাইছে। ধরন কি? প্রশ্নের ধরন হচ্ছে পরিপূরক ভুল। পরিপূরক ভুল, এখানে কিন্তু আরও অনেকগুলো ভুল আছে এবং এখানেও সাজেশন নেওয়ার মতো বা সঠিক দিক নির্দেশনা মেনে চলার মতো কিছু একটা আছে। রেওয়ামিল থেকে থিওরি ম্যাথ উভয় ধরনের কোশ্চেন করে, তারপরে থিওরিটিক্যাল কোশ্চেন সবচেয়ে বেশি করে। এখন থিওরি কোশ্চেন কোথা থেকে করে? থিওরি কোশ্চেন সবচেয়ে বেশি করে এই সীমাবদ্ধতা থেকে। সীমাবদ্ধতা মানে কি? ভুল, যে ভুলটা রেওয়ামিল উদ্ঘাটন করতে পারে না। আমরা জানি রেওয়ামিল হচ্ছে এমন একটা আমাদের হিসাব চক্রের স্টেপ বা ধাপ, যেটা হচ্ছে কি হিসাব রক্ষণের 3টা ধাপ: লেনদেন চিহ্নিতকরণ, অবলিক এটাকে বিশ্লেষণ বলবা বেসিক্যালি, বিশ্লেষণ ধাপ। 2 হচ্ছে জাবেদাভুক্তকরণ ধাপ, যেটাকে আমরা হিসাবভুক্তকরণ বলবো। 3 নম্বর হচ্ছে কি খতিয়ানভুক্তকরণ, যেটাকে পোস্টিং বলবো। এই 3টা ধাপের গাণিতিক শুদ্ধতা যাচাই করে যে এগুলো আমরা ঠিকঠাকভাবে করলাম কিনা। এখন এগুলোতে ভুল করার পরেও রেওয়ামিল মিলে যায়, কিন্তু রেওয়ামিল সেটা উদ্ঘাটন করতে পারে না। সেটাকেই রেওয়ামিলের সীমাবদ্ধতা বলা হচ্ছে, সেটাকে রেওয়ামিলের ভুল বলা হচ্ছে। সেই ভুল মূলত 2 ধরনের, একটা হলো লেখার ভুল, যেটাকে করণিক ভুল, আর একটা হলো নীতিগত ভুল। তো এই জিনিসটা সম্পর্কে তোমাদের ডিটেলস ধারণা থাকতে হবে, কারণ এই জায়গা থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন করা হয়। তো আজকের যে কোশ্চেনটা করা আছে এটা মূলত কোন ধরনের ভুল? এটা মূলত পরিপূরক ভুল। তাহলে বাকি ভুলগুলো কি? এগুলোর বেসিক একদম A to Z ক্লিয়ার রাখতে হবে। শুধু কি তাই, এখানে পরিপূরক ভুল তোমরা মূলত এই জিনিসটা জানো যে পরিপূরক ভুল মূলত এইটা। তোমরা অনেকেই যখন এই প্রশ্নটা একটু কেয়ারফুলি সলভ করার চেষ্টা করবা তখন খটকা বেঁধে যাবে, দেখবা এখানে খটকা বেজে যাবে তোমাদের। আমি জানি না তোমরা এই জিনিসটা উপলব্ধি করতে পারতেছো কিনা। মূলত আমরা যেটা পরিপূরক ভুল বুঝি সেটা হলো যে এইখানে দেখো যে এক পাশেই ভুলগুলো সংশোধন হবে। মানে বিষয়টা হলো এমন যে বেতন তুমি 500 টাকা কম দেখাইছো, ভাড়া তুমি 500 টাকা বেশি দেখাইছো। কিভাবে? মনে করো যে বেতন 15,000 টাকা, কিন্তু না তুমি ডেবিট পাশে 1,000 টাকা লিখছো। এর মানে কি? ডেবিট পাশে 500 টাকা তুমি কম লিখছো, ঘাটতি। সেম তুমি ভাড়া তোমার 1,000 টাকা, কিন্তু তুমি ভাড়া হিসেবে 1500 টাকা লিখছো। তার মানে কি? ওই আবার তুমি হলো 500 টাকা ফিল আপ করে দিছো। দিন শেষে প্লাস মাইনাস করে দেখো ডেবিট পাশে কিন্তু কোনো বেশি বা কম কোনো কিছুই লেখা হয়নি। তার মানে কি? উভয় পাশে একটা ভুলের টাকা দিয়ে আরেকটা ভুল, এক ভুলের টাকা দিয়ে যখন আরেক ভুলের টাকা কি হয়ে যাবে, মীমাংসা হয়ে যাবে, ডেবিট ক্রেডিট যে সমান হবে, সেটাকে আমরা পরিপূরক ভুল বলবো। আমরা গতানুগতিকভাবে এই জিনিসটা শিখছি, কিন্তু পরিপূরক ভুল বলতে আসলে আরও কয়েক প্রকার ক্লাসিফিকেশন আছে। এবং এই প্রশ্নটা থেকে আমি একটা ম্যাথ কোশ্চেন দেবো, যে ম্যাথ কোশ্চেনটা কোনো গাইড বা আলোচনা করা হয়নি এবং তোমরা অনেকেই উত্তর করতে পারবে না সেকেন্ড টাইম ছেলে মেয়ে থাকা সত্ত্বেও। একটু বানাই দিতেছি, দেখো এই কোশ্চেনটা কি করা হয়েছে। এই ভুলটাকেও মূলত পরিপূরক ভুল বলা হবে। কেন ভুল বলা হবে? কারণ এই ভুলের কারণে দেখবা ডেবিট পাশে 2,000 টাকা বেশি দেখানো হয়েছে, ডেবিট পাশে 2,000 টাকা বেশি দেখানো হয়েছে। সেম অনুরূপভাবে ক্রেডিট পাশেও 2,000 টাকা বেশি দেখানো হয়েছে। কিন্তু আমি যেটা তোমাদের বললাম যে এই প্রশ্নটা যখন তোমরা পড়বা তখন তোমরা বলবা আরে উভয় পাশেই তো বেশি বেশি। তাহলে আমরা সচরাচর আমরা জানি পরিপূরক ভুলটা হচ্ছে ওইটা যে এক জায়গায় কম লিখবে, এক জায়গায় বেশি লিখবে, এবং এই কম বেশি লেখার কারণে দুপাশ মিলে যাবে। তাহলে এখানে তো দুই পাশে বেশি বেশি, এটা আবার পরিপূরক ভুল হয় কেমনে? খেয়াল করে দেখো, তোমরা অনেকেই এই কারণে এই কোশ্চেনটা সঠিক উত্তর আবার দিয়ে আসতে পারবা না। আমি বুঝাই দিতেছি। দেখো আমরা জানি ডেবিট ইকুয়াল টু ক্রেডিট, দুটো সমান হবে। তো মনে করো যে যোগফল 8,000 টাকা হওয়ার কথা, তো তুমি ডেবিট পাশে একটা ভুল করছো, এই যে 1,000 টাকার পরিবর্তে তুমি 3,000 টাকা দেখাইছো, তার মানে 2,000 টাকা বেশি লিখছো। তাহলে ডেবিট পাশে কত হলো? 10,000। তুমি আরেকটা ভুল করছো, ক্রেডিট পাশে 2,000 টাকার বদলে 2,000 টাকা যদি লিখতে যোগফল 4,000 হইতো, মানে 8,000 হইতো, কিন্তু 4,000 টাকা লেখার কারণে 2,000 টাকা বেশি দেখাইছো। তাহলে এখানেও দেখো যোগফলটা 10,000 টাকা হচ্ছে। মানে নর্মাল 1,000 টাকা যদি লিখতা, নর্মাল 2,000 টাকা যদি লিখতা, যোগফল 8,000 হইতো, কিন্তু উভয় পাশে 2,000 টাকা বেশি লেখার কারণে দেখো ডেবিট ক্রেডিট সমান হচ্ছে। তার মানে দেখো ডেবিট পাশের ভুলের কারণে ক্রেডিট পাশে আরেকটা ভুলের কারণে উভয় পাশে কি হয়ে গেছে? ডেবিট ক্রেডিট সমান হয়েছে। এটাকেও আমরা কি বলবো? পরিপূরক ভুল বলবো। সেম একইভাবে মনে করো 3,000 টাকার পরিবর্তে 1,000 টাকা লেখা হয়েছে, তার মানে কি ডেবিট পাশে 2,000 টাকা কম লেখা হয়েছে।
সেম অনুরূপভাবে ক্রেডিট পাশে 4,000 টাকার পরিবর্তে 2,000 টাকা লেখা হয়েছে, এটাও তো থাকতে পারতো নাকি? তার মানে কি ক্রেডিট পাশেও 2,000 টাকা কী করা হয়েছে, কম করা হয়েছে। মনে করো যোগফল 8,000 টাকা হইতো, কিন্তু উভয় পাশে 2,000 টাকা কম লেখার কারণে উভয় পাশে যোগফল কিন্তু 6,000 হবে। কিন্তু কি মিলে গেছে তো? তাহলে এই ভুলটা কি মিলে ধরা যাবে, বোঝা যাবে? যাবে না। এটাকেই মূলত বলা হচ্ছে পরিপূরক ভুল। কিন্তু এখানে দেখো ডেবিট পাশে 2,000 টাকা ডেবিট বেশি করছো। উদাহরণ কি দিলাম, যে 8,000 টাকা হওয়ার কথা, ঠিক আছে, কিন্তু 2,000 টাকা বেশির কারণে এখানে 10,000 টাকা হবে। ভালো কথা। এবার আসো, আমরা নর্মালি যে জিনিসটা বুঝি যে ডেবিট পাশে বেশি লেখানো হয়েছে তাহলে ক্রেডিট পাশে কম হবে, তাহলে তো মিলে যাবে। কিন্তু আসলে মিলে কি যাবে? যদি এমনটা হয় যে অন্যদিকে করিমের হিসাব 4,000 টাকার পরিবর্তে 2,000 টাকা লেখা হয়েছে তোমাদের মতে আর কি, তাহলে ক্রেডিট পাশে 2,000 টাকা কম হয়েছে। তাহলে ডেবিট পাশে 2,000 টাকা বেশি, ক্রেডিট পাশে 2,000 টাকা কম। তাহলে নর্মালি আমরা তো এটাই বুঝি যে এক ভুলের মাধ্যমে যদি আমরা বেশি লিখি আর এক ভুলের মাধ্যমে সেটা কম লাগাবো এবং 2,000 ডিসমিস। কিন্তু বাস্তবতায় দেখো এখানে ডেবিটে বেশি, ক্রেডিটে কম। তাহলে এটা কি পরিপূরক ভুল? এটাকে পরিপূরক ভুল বলা যাবে না, এটাকে মূলত লেখার ভুল বলতে হবে। এটাকে কি বলতে হবে? লেখার ভুল বলতে হবে। লেখার ভুলের সংখ্যা আছে। নর্মালি লেখার ভুল বলতে আমরা মনে করো যে 50,000 টাকার পণ্য ক্রয় করছি, আমরা উভয় পাশে 500 টাকা করে লিখে ফেলছি। মানে ক্রয় হিসেব ডেবিট 50,000 টাকা ডেবিট, নগদান হিসেব ক্রেডিট 50,000 টাকা। কিন্তু আমরা ওইটা না করে আমরা ডেবিট পাশে 5,000 টাকা করছি, ক্রেডিট পাশে 5,000 টাকা করছি। দিন শেষে আমাদের কিন্তু ঝামেলা হবে না। অর্থাৎ এইটার প্রভাব আমি দেখাবো, এইটার প্রভাবটা আমি দেখাচ্ছি। ক্রয় ডেবিট তার মানে কি মালিকানা সত্ত্ব থেকে 5,000 টাকা 50,000 টাকা মাইনাস হওয়ার কথা যদি সঠিকভাবে লিপিবদ্ধ হয়। ক্যাশ মনে করো ক্যাশ ক্রেডিট, তাহলে মনে করো 50,000 টাকা আমাদের মাইনাস, যেহেতু ক্যাশ ক্রেডিট। তার মানে কি পণ্য ক্রয় করার কারণে উভয় পাশ থেকে আমাদের 50,000 টাকা কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। কিন্তু আমরা 50,000 টাকা না লিখে উভয় পাশে 5,000 করে লিখছি। তার মানে কি ক্যাশ ক্রেডিট 5,000, ক্রয় ক্রেডিট হচ্ছে ডেবিট 5,000। তার মানে দেখো উভয় পাশ থেকে কিন্তু 5,000 মাইনাস হয়েছে, উভয় পাশ থেকে 50,000 টাকা মাইনাস হয়েছে। যদি 5,000 টাকা মাইনাস করি তাহলে আমরা উভয় পাশে কি হয়েছে 45,000 টাকা কি হচ্ছে কম মাইনাস করে ফেলছে। কিন্তু দিন শেষে কি 5,000 টাকা মাইনাস হওয়ার কারণে কি আমাদের যোগফল কিন্তু ঠিকই কিন্তু কী হবে, সমান হবে। তাহলে 50,000-এর পরিবর্তে উভয় পাশে যখন আমরা একই টাকায় ভুল করব সেটাকে মূলত লেখার ভুল বলবো। কিন্তু একবার ভুল, এই ভুল মানে লেখার ভুল যদি একবার হয় সেটাকে আমরা লেখার ভুল বলবো। কিন্তু ওই লেখার ভুল যদি দুবার হয় সেটাকে আমরা পরিপূরক ভুল বলবো। কিন্তু সত্য হচ্ছে কি এক ভুলের টাকা দিয়ে আরেক ভুল কি হয়ে যাবে, মীমাংসা হয়ে যাবে। যেমন আমরা উদাহরণ দিলাম এইটা। কিন্তু আমি যে প্রশ্নটা তোমাদের দেখালাম যে তোমরা যেটা জানো যে ডেবিট পাশে যেহেতু বেশি লেখানো হয়েছে তাহলে ক্রেডিট পাশে কম হবে, কম হলে তো মিলে যাবে। কিন্তু না, মিলবে না, বরঞ্চ এখানে 4,000 টাকার অনিশ্চিত হিসাব আসবে ক্রেডিট পাশে। এটাই ম্যাথ হতে পারে, এটাই ম্যাথ হবে যে রহিমের হিসাব 1,000 টাকার পরিবর্তে 3,000 টাকা, অন্যদিকে করিমের হিসাব 4,000 টাকার পরিবর্তে 2,000 টাকা লেখা হয়েছে। এক্ষেত্রে এটি কোন ধরনের ভুল? তখন সঠিক উত্তর লেখার ভুল হবে। অথবা ভুলের উদ্বৃত্তের পরিমাণ বের করো বা রেওয়ামিলের ঘাটতির পরিমাণ বের করো। এখানে দিয়ে দিবে 4,000, 2,000, কোনোটি নয়। কিন্তু বাস্তবতায় দেখো যে যোগফল হওয়ার কথা ছিল 8,000, কিন্তু তুমি ডেবিট পাশে 2,000 টাকা বেশি লিখছো, সরি, তাহলে এখানে কত হবে 10,000 টাকা। অপরদিকে ক্রেডিট পাশে তুমি 2,000 টাকা মানে 4,000 যদি লিখতা তাহলে এখানে কত হইতো, মানে 4,000 যদি ঠিকঠাক মতো ধরতা তাহলে 8,000 হইতো। কিন্তু তুমি সেই জায়গায় কি লিখছো, 4-এর জায়গায় 2 লিখছো। তার মানে কি 2,000 টাকা কম লিখছো। তাহলে 2,000 টাকা যদি কম লেখো, এই যে কম লিখছো 2,000 টাকা কম লিখছো, তাহলে এখানে যদি কম লেখো তাহলে তোমার ক্রেডিট পাশে যোগফল কত হচ্ছে 4,000 টাকা। তাহলে সরি 6,000 টাকা। তাহলে এখানে ঘাটতি কত হচ্ছে, ঘাটতি হলো 4,000। ওইটাই ডেবিট পাশে ডেবিট পাশে বেশি 2,000 টাকা আর ক্রেডিট পাশের কম 2,000 টাকা, টোটাল ঘাটতি হবে কত 4,000 টাকা। এটা অনিশ্চিত হিসাবে আসবে। এটাই ম্যাথ। এই জিনিসটা কোনো গাইড বই আলোচনা করা নেই, এই বিষয়টা কোনো গাইড বই ব্যাখ্যা করে দেওয়া নেই, এই জিনিসটা কোনো লেকচারে আলোচনা করা হয় না। তো স্বাভাবিকভাবে কোনো টিচার যদি একটা নতুন কোশ্চেন করতে চায় এই জায়গা থেকে কোশ্চেন করবে। আশা করব
আমি কি বুঝাইতে চাইলাম একটু পুনরায় ক্লাসটা রিপিট করে আবার একটু টেনে দেখবা, তাহলে আমি যে জিনিসটা বুঝাইতে চাইছি সেই জিনিসটা বুঝাইতে পারবা। বেদাখিলার ভুল, কথা বলার অনেক কিছু আছে। বেদাখিলার ভুল বলতে ওই যে যেমন তুমি বেতন ডেবিট হওয়ার কথা, তুমি সেই জায়গায় ভাড়া ক্রেডিট করে ফেলছো, সেটাকে বেদাখিলার ভুল বলবো। ঠিক আছে, তুমি বেতন পরিশোধ করছো, দেখো বেতন পরিশোধ করছো, তুমি ওখানে পৌদেয় হিসাব ক্রেডিট ডেবিট করে ফেলছো, পৌদেয় হিসাব। বেতন পরিশোধ করছো 5,000 টাকা, মনে করো বেতন পরিশোধ 5,000 টাকা, তাহলে বেতন ডেবিট, নগদান ক্রেডিট 5,000। ঠিক আছে, তুমি সেই জায়গায় পৌদেয় হিসাব ডেবিট করে ফেলছো, নগদান হিসাব ক্রেডিট করে ফেলছো, এগুলো নিয়ে গবেষণা করিও। ঠিক আছে, 5,000 টাকা, এটাকেই মূলত বেদাখিলার ভুল বলা আছে। বেতনের জায়গায় তুমি পৌদেয় হিসাব লিখছো। এবং মজার বিষয়, অ্যাকাউন্টিং ইকুয়েশন মিলবে। এইখানে দেখো এ ইকুয়াল এল যোগ ওই, এটা মেলা মানে আমাদের রেওয়ামিলে মিলে যাওয়া। বেতন মালিকানা সত্ত্ব থেকে 5,000 টাকা মাইনাস, যেহেতু ব্যয়, নগদ থেকে 5,000 টাকা মাইনাস। দেখো উভয় পাশ থেকে 5,000 মাইনাস হচ্ছে, তার মানে কি দিন শেষে মিলে যাবে। এই জিনিসটার ফলে সম্পদ 5,000 টাকা মাইনাস হচ্ছে, অপরদিকে এই যে দেখো দায় 5,000 টাকা মাইনাস হচ্ছে। তাহলে দিন শেষে দেখো সম্পদও 5,000 টাকা কমতেছে, দায় 5,000 টাকা কমতেছে। তাহলে কোনো একটা হিসাবের পরিবর্তে যখন আরেকটা হিসাব আমরা ব্যবহার করব, কিন্তু তারপরেও আমাদের কি হবে, ডেবিট ক্রেডিট উভয় পাশ সমান হবে, সেটাকে আমরা বেদাখিলার ভুল বলবো। আবার অনেক সময় কিন্তু এমনটা হবে না, তোমরা বেসিক্যালি এইটা আবার বোঝো। বেদাখিলার ভুল বলতে সমজাতীয় পক্ষের ভুল বোঝাবে। যেমন তুমি বেতন বাবদ ভাড়া লিখছো, ঠিক আছে, এবং আরও মজার বিষয়, এই বেদাখিলার ভুলের ভিতরেই মূলত নীতিগত ভুল আছে। কোনটা? ওই তো মুনাফা জাতীয় লেনদেন, যেমন ভাড়াটাকে তুমি আসবাবপত্র হিসেবে ডেবিট করে ফেলছো, মনে করছো যে আসবাবপত্রের ভাড়া দিছো, তাহলে আসবাবপত্র ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কিন্তু তোমার দেওয়ার দরকার ছিল ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কিন্তু তুমি আসবাবপত্র দিয়ে ফেলছো। ওইটাও মূলত বেদাখিলার ভুল, কিন্তু আমরা ওইটাকে নীতিগত ভুল হিসেবে ধরবো। এই সেম কোশ্চেনটাতে যে ভাড়া প্রদান করা হয়েছে 5,000 টাকা নর্মাল, কিন্তু এটাকে আসবাবপত্র হিসেবে ডেবিট করা হয়েছে, প্রশ্নে নীতিগত ভুলের কথা নাই। ওখানে বেদাখিলার ভুল থাকলে বেদাখিলার ভুল উত্তর হবে। কোনো গাইড বই এই জিনিসগুলো আলোচনা করে নাই। টেকনিক্যাল কোশ্চেনগুলো এভাবে করা হচ্ছে, যখন কোনো একজন এক্সপার্ট টেকনিক্যালি কোশ্চেন করবে এভাবেই করবে। তাহলে একটা কোশ্চেনে দেখো অলরেডি 20 মিনিটের মতো চলে যাচ্ছে, এভাবে ব্যাখ্যা করে তোমাদের পড়তে হবে। বাদ পড়া ভুল, কোনো একটা লেনদেন টোটালি তুমি লেখো নাই, সেটাকে বাদ পড়া ভুল বলা হচ্ছে। লেখার ভুল মূলত দুই ধরনের হতে পারে। এক লেখার ভুলের কারণে একতরফা ভুল হবে, এক লেখার ভুলের কারণে দুতরফা ভুল হবে। তো মূলত এখানে রেওয়ামিলের সীমাবদ্ধতায় লেখার ভুল বলতে দুতরফা ভুলকে বোঝানো হচ্ছে। মানে কি জানো, তুমি 5,000 টাকার পণ্য ক্রয় করছো, তাহলে তুমি স্বাভাবিকভাবে ক্রয় হিসাব ডেবিট করবা, নগদান হিসাব ক্রেডিট করবা, তাই না? তাহলে সব ঠিক আছে, কিন্তু তুমি 500 করে ডেবিট ক্রেডিট করছো, মানে উভয় পক্ষ থেকেই তুমি 4500 টাকা কম মানে ডেবিট ক্রেডিট করছো। এটাকেই মূলত বলা হচ্ছে লেখার ভুল। এই ভুলের কারণে মূলত রেওয়ামিল মিলে যাবে, রেওয়ামিল মিলতে ব্যাঘাত ঘটবে না, এটাকে লেখার ভুল বলতে হবে। আর এই যে দেখো এখানে 4500 টাকা কম দেখালা না, অন্য আর একটা হিসাবের কারণে যদি 4500 টাকা বেশি দেখাও এবং ডেবিট ক্রেডিট যদি মিলে যায়, সেটাকে আবার পরিপূরক ভুল বলতে হবে। তার মানে কি, পরিপূরক ভুলের ভিতর দুইটা লেখার ভুল থাকে, দুবার লেখার ভুল থাকবে, এবং এক ভুলের মাধ্যমে আরেক ভুল কি হয়ে যাবে, সংশোধন হবে। অনেক সময় যে হবে এমনটা না, দেখালাম তো, বোঝা গেল? সেম লেখার ভুল আরেকটা আছে, সেটাকে একতরফা লেখার ভুল বলবো। যেমন 5,000 টাকা তুমি পণ্য ক্রয় করছো, তাহলে ক্রয় হিসাব তুমি ডেবিট করছো 5,000 টাকা ঠিকই, কিন্তু নগদান হিসাব করার সময় তুমি লিখে ফেলছো 500 টাকা ক্রেডিট করে ফেলছো। তাহলে দেখো ডেবিট করছো 5,000, কিন্তু ক্রেডিট করছো 4500, তার মানে কি ক্রেডিট 500, তাহলে ক্রেডিট পাশে 4500 টাকা নগদ ক্রেডিট করা হয়নি। তাহলে উভয় যেহেতু আমাদের হচ্ছে কি ডেবিটের বিষয়, কিন্তু অ্যাকাউন্টিং ইকুয়েশনের ইম্প্যাক্টটা দেখো মালিকানা সত্ত্ব পাশে। তার মানে কি, মালিকানা সত্ত্ব কিন্তু 5,000 টাকা মাইনাস হচ্ছে, মানে ক্রেডিটের বিষয়। এর ফলে যখন খতিয়ান উদ্বৃত্ত আমরা করব, ঠিক একইভাবে আমাদের এখানে 500 টাকা মাইনাস হচ্ছে। তাহলে দিন শেষে দেখো ডেবিট পাশে, অর্থাৎ আমাদের ঘাটতি পড়ে যাচ্ছে কত, 4500 টাকা। এটা মাইনাস করা লাগতো, কিন্তু আমরা মাইনাস করি নাই। তার মানে কি, এটা বেশি দেখানো হবে রেওয়ামিলের ডেবিট দিকে, তার মানে ক্রেডিট পাশে 4500 টাকা আমাদের ঘাটতি হবে। বোঝা গেছে? ক্রেডিট পাশে ঘাটতি হবে।
তো পরবর্তীতে এই জিনিসটা সংশোধন করতে হবে। আমি হয়তো বা যেভাবে অ্যাডভান্স লেভেলের কথাগুলো বললাম হয়তো বা অনেকে বুঝতেছো না, কিন্তু এই জিনিসগুলো নিয়ে একটু গবেষণা করিও। পরবর্তী কোশ্চেনে আসো। 3 নম্বর কোশ্চেন, মূলধন জাতীয় মুনাফা জাতীয় জায়গা থেকে করা আছে। সঠিক উত্তর কী হবে? মেশিনের অবস্থায়। কেন? কারণ এইটা বাৎসরিক, এটা 1 বছরের জন্য সংগঠিত হয়। তাহলে মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণে হচ্ছে যে ব্যয় 1 বছরের জন্য সংগঠিত হবে, বারবার সংগঠিত হবে, অল্প টাকা হবে, সেটাকে আমরা মুনাফা জাতীয় ব্যয় বলবো। বাকিগুলা মেশিন ক্রয় বারবার ক্রয় করো না, একবার ক্রয় করলে কি একবারে শেষ হয়ে যাচ্ছে না? একাধিক বছর ব্যবহার করা যাচ্ছে, একাধিক বছর ব্যবহার করা যাচ্ছে, তার মানে কি এগুলো মূলধন জাতীয়। মেশিন কি বারবার সংস্থাপন করো? একবার সংস্থাপন করলে তো অনেক বছর আর করা লাগে না ওই এক মেশিন। মেশিন সংযোজন ব্যয়, মানে মেশিনের একটা পার্টস নষ্ট হয়ে গেছে, সেই পার্টস মানে একটা অংশ বারবার কি চেঞ্জ করা লাগতেছে, সংযোজন করা লাগতেছে না, তাহলে একবার করলেই হয়। মানে যে ব্যয়টা একবার করে অনেক বছর সুবিধা নেওয়া যাচ্ছে সেটাকে মূলধন জাতীয় লেনদেন বলবো। এক কথায় ফিনান্সিয়াল স্টেটমেন্টের যত বিষয় আছে সবগুলা মুনাফা জাতীয় লেনদেন। আর হচ্ছে কি বিষয়দায় বিবরণীতে যে সকল লেনদেন অন্তর্ভুক্ত করবো সেগুলো কি আমরা কি বলবো? মুনাফা জাতীয় লেনদেন বলবো। এখন মজার বিষয় হলো এই জিনিসগুলো যে মূলধন জাতীয় লেনদেন, বিশ্বাস করো এই যে মেশিনের সংযোজন ব্যয়, রাবি পরবর্তী বছর আবারও কোশ্চেন করছিল, এই জিনিসগুলো যে প্রত্যেকবারই কোনো না কোনোভাবে কোশ্চেন করা হয়েছে। তাহলে এই জিনিসগুলো সঠিক ব্যাখ্যা তোমাদের জানতে হবে। লাস্ট কোশ্চেন, এখানে মূলত সুদের পরিমাণ 2015 সালে সুদের পরিমাণ বের করতে বলছে। মাথায় রাখবা মূলধন, উত্তোলন, বিনিয়োগ, সঞ্চয়পত্র, এই টাইপের বিষয়গুলো সুদের ক্ষেত্রে তোমরা মাথায় রাখবা ওই জিনিসটা কত বছর ব্যবহার করা হয়েছে। যত বছর ব্যবহার করা হবে তত বছরে সুদ নির্ধারণ করতে হবে। আর সচরাচর কোনো একটা অ্যামাউন্টের ওপর যে আমরা পার্সেন্টেজটা বের করি সেটা মূলত আমরা 1 বছরের সুদ বের করি বা 1 বছরের পার্সেন্টেজ বের করি। তাহলে তুমি 2015 সালের 1 এপ্রিলে 5,000 টাকার ঋণ নিয়েছো, তাহলে 1 এপ্রিল ডিসেম্বর পর্যন্ত তুমি যদি গণনা করো তাহলে দেখবা এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 9 মাস তুমি ওই জিনিসটা ব্যবহার করছো, অর্থাৎ ঋণটা তুমি ব্যবহার করছো। তাহলে তোমাকে 9 মাসের সুদ দিতে হবে। তাহলে 5,000 টাকার ওপর যদি 11% সুদ ধরো তাহলে এটা 1 বছরের সুদ বের হবে। তাহলে সুদ কিভাবে বের করবা? সচরাচর এই পার্সেন্টেজ ব্যবহার করা শিখাবই। যে কোনো অ্যামাউন্টের ওপর যদি 10% ধরো, জাস্ট একটা কী করবা, পয়েন্ট দিবা, ওই একটা সংখ্যা পর পয়েন্ট দিবা। তার মানে কি 5%, সরি 10% 500 টাকা, তাহলে 11% কত হবে? তো এই যে 1% এক্সট্রা, এটা এবার বের করতে পারবা না। তাহলে নর্মালি কী করবা জানো? পূর্ণ সংখ্যা গুণ করবা, মানে 5 11 গুণ করবা, তাহলে কত হলো? 55। তাহলে যেখানে 10% 500 টাকা সেখানে 11% 55 টাকা হবে? হবে না। তার মানে কি শূন্য বাড়ায় দাও, যতক্ষণ তোমার মন মতো হবে না ততক্ষণ শূন্য বাড়াই দিবে। আর একটা বাড়াই দিতে পারবা, তখন 5,500 হয়ে যাচ্ছে, তোমার অ্যামাউন্টে তো 5,000, তার মানে কি আর একটা শূন্য দেওয়া যাবে না। তার মানে বোঝা গেল যে 11% সুদের পরিমাণ কত? 550 টাকা। এটা তো 1 বছরের। তাহলে 1 মাসের কত? তাহলে 9 মাসের কত? ভাই কেমনে করবো? ক্যালকুলেটর তো আমাদের সময়ে দেওয়া যাইতো না। তাহলে এইটাকে ভাগ করতে হবে কিভাবে? ওই তো ছোট বাচ্চা হিসেবে যেভাবে ক্যালকুলেশন করতা সেমভাবেই করতে হবে। এগুলো যখন আমি এখন নিয়মটা শিখিয়ে দিতেছি, এই নিয়মটা যখন তোমরা প্র্যাকটিস করবে দেখবা মুখস্থ থাকবে। তাহলে এখানে এই জিনিসটাকে 12 দিয়ে ভাগ দেওয়া লাগতেছে। কিভাবে দিবা? তুমি একবারে 550কে ভাগ দিতে পারতেছো না। এখানে মনে করো 5,50,000 টাকা আছে, তাহলে কেমন ভাগ দিবা? 12 দিয়ে। তাহলে তুমি যতটুকু ভাগ দিতে পারতেছো ততটুকু দাও। তাহলে এখানে তুমি নর্মালি দেখো যে তুমি যদি এখানে হচ্ছে 12 দিয়ে যদি 55কে যদি তুমি ভাগ করতে চাও, তাহলে দেখো 5 12 60, তাহলে 5 বাদ তুমি দিতে পারবে না, 5 দিয়ে দিতে পারবে না, কিন্তু 4 দিয়ে তো পারতেছো। তাহলে 4 12 48 মাইনাস করো, তাহলে 55 থেকে 48 বাদ দিলে এখানে 7 আসতেছে। এই একটা শূন্য আছে, সেই শূন্যটা নিয়ে আসো। এবার 12 দিয়ে 70কে ভাগ দাও, তাহলে 5 12 যদি 60 হয়, তাহলে 6 12 72 হয়। 6 দিয়ে দিতে পারবা না, তাহলে 5 দিয়ে তোমাকে দিতে হবে। এই যে 60, 10 নেমে আসলো। আর ভাগ দিতে পারতেছো না, তখন আমরা কি নিয়ে আসি? পয়েন্ট নিয়ে আসি, এবং এখানে শূন্য নেই। তাহলে 12 দিয়ে এখন 100কে ভাগ দিতে হবে, উপায় তো নেই। অনেক সময় এই যে দুইটার সংখ্যা বের হয়েছে না, এটাকে 9 দিয়ে গুণ করো, গুণ করলে অনেক সময় উত্তর বের হয়। তাহলে 9 দিয়ে যদি আমরা এখানে গুণ করি, তাহলে 5 নং 45 আর 5 হাতে থাকে হলো কত? 4, 4 নং 36 আর 4-এ 405 টাকা। তাহলে আমরা অপশনে দেখতেছি এমন অ্যামাউন্ট কি আছে? নেই, কিন্তু 405, এবং এখানে পয়েন্ট বেশি হবে, তার মানে কি এমন টাইপের কিছু একটা হবে, খ নম্বর হবে। অটোমেটিক্যালি যখন প্র্যাকটিস করবে অটোমেটিক্যালি বুঝতে পারবে এখানে সঠিক উত্তর খ হবে। না, তুমি বুঝতেছো না, তাহলে ভাগ দাও, 100কে 12 দিয়ে ভাগ দাও। তাহলে এখানে যদি দেখো
8 বারং 96, আর অপর দিকে 9 বারং 108, তাহলে 8 বারং তুমি 8 দিয়ে দিতে পারবা, তাহলে 96 এখানে আসলো। ফলাফল পরবর্তীতে 4 আসলো, পয়েন্টের কারণে আবার 0 আসবে, তাহলে এত ভাগ করার দরকার নেই, অলরেডি তোমার অ্যান্সার এতেই চলে আসবে। তাহলে এবার বিষয়টা কি দাঁড়ালো? এবার বিষয়টা দাঁড়ালো তোমার 1 মাসের সুদের পরিমাণ 45 টাকা 8 পয়সা, তাহলে 9 মাসের সুদের পরিমাণ কত? তাহলে 9 দিয়ে এখানে এখন গুণ করতে হবে, উপায় নেই, এভাবেই করতে হবে। তাহলে 9 দিয়ে যদি গুণ করো, তাহলে 9 এবং 7 যদি তোমরা গুণ করো 72 চলে আসবে। 72-এর 2 হাতে থাকে হলো 7, তাহলে 5 নং 45 আর হলো আমাদের হাতে ছিল 7, 52 2 হাতে থাকে হলো আমাদের 5, তাহলে 4 নং 36 আর 5-এ কত হচ্ছে? 41, তার মানে কি 4122 টাকা। এখানে বিষয়টা দেখো, 4122 বের হলো, যেখানে 1 বছরের সুদ 550 টাকা, সেখানে আবার হলো 9 মাসের সুদ 4122 টাকা হবে? হবে না। আর পয়েন্ট তো একটা আছে, পয়েন্টটা বসাই দাও, তার মানে কি 412 টাকা। তাহলে এখান থেকে তোমাকে এভাবে সঠিক উত্তরটা বের করে নিতে হবে, উপায় নেই, এভাবেই তোমাকে করতে হবে। তাহলে আমরা যেটা দেখলাম 4 নম্বর কোশ্চেন পর্যন্ত, আমরা দেখলাম 3 নম্বর কোশ্চেনটা কোথা থেকে করা হয়েছে? 3 নম্বর কোশ্চেনটা সেম লেনদেনের প্রকারভেদ থেকে করছে। কোথা থেকে? মুনাফা জাতীয় লেনদেন থেকে করা হয়েছে। 4 নম্বরটা কোথা থেকে করা হয়েছে? কার্যপত্র অথবা আর্থিক অবস্থার বিবরণী বলতে হবে এটাকে, কার্যপত্র অথবা আর্থিক অবস্থার বিবরণী বলতে হবে। টপিকস কোনটা? এটা মূলত একটা সমন্বয় দেখিলাম, এবং এটা ম্যাথ না, আমরা ম্যাথের ঘরে নিয়ে যাই এটাকে। এই যে 1 নম্বর ম্যাথ। ধরন কি? সুদ নির্ণয়, ঋণের সুদ নির্ণয়, ঋণের সুদ নির্ণয়, এমন অনেক আরও আছে, আরও পাবা। তাহলে এই যে যেভাবে আমি কোশ্চেনটা সলভ করালাম, এই যে 4 পর্যন্ত, প্রত্যেকটা জিনিস এভাবে ধরে ধরে তোমাদের সলভ করতে হবে। আর স্পেশালি আজকের এই ক্লাসে 2টা গুরুত্বপূর্ণ সাজেশন টপিকস বের হয়েছে, যে টপিকস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রত্যেক বছর কোশ্চেন করেছে, শুধু রাবি না, সকল বিশ্ববিদ্যালয়। সেটা কি কি? এখানে লেনদেনে প্রকারভেদ পেয়েছো না? এইটা একটা, এই যে দেখো 2টা কোশ্চেন করছে একই টপিকস। আর রেওয়ামিলের সীমাবদ্ধতা, এখানে যে 2টা টপিকস পাইলা, 2টায় তোমরা 7 স্টার হিসাবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে A to Z রাবির জন্য ক্লিয়ার করবা, দেখবা কোশ্চেন কমন আসছে। তো আশা করবো এমন আরও দিক নির্দেশনা আমরা দেবো, যেহেতু আমাদের সময় বেশি যাচ্ছে। আমরা চেষ্টা করবো পরবর্তী কোশ্চেনগুলোতে আরও কম সময়ে সলভ করা। আর তোমাদের যদি গঠনমূলক যদি কোনো কমিউনিকেশন মানে কথা যদি থাকে, ওপিনিয়ন থাকে, যেমন আমার বেশি কথা বলা হচ্ছে বা বেশি ব্যাখ্যা করতেছি, হ্যাঁ, বা অ্যাডভান্স লেভেলে যাচ্ছি ভাই, বা এমন যদি কারো কোনো যদি গঠনমূলক পরামর্শ থাকে, অবশ্যই কমেন্টস করবা। আর এই পিডিএফগুলা আমরা একটা সেশন শেষ করে তোমাদের কমেন্টসের ড্রাইভ লিঙ্ক দিব, সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারবা। তাহলে আশা করব তোমরা তোমাদের মতো গঠনমূলক আলোচনা করবা, এবং আমি তোমাদের সাদরে সেই আলোচনাগুলা আমলে নেওয়ার চেষ্টা করবো। এবং তোমাদের কাছে অনুরোধ থাকবে ক্লাসগুলো শেয়ার করবা, এবং ক্লাসগুলো থেকে উপকৃত হচ্ছে কিনা সেগুলো একটু কমেন্টে জানাবা, যাতে করে আমি ভিডিও তৈরি করা বা কথা বলা, এই যে কষ্ট করে কথাগুলো বলতেছি, এটাতে যাতে আগ্রহ পাই। তো সবার জন্য শুভকামনা থাকবে, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।